ফাইল ভারী হলে ওই আর লড়বই না। কি বলবেন ভাই, এটা আপনার GTX হচ্ছে 1660 Ti, 6 GB হচ্ছে আপনার জিপিইউ আছে ভাই। ভাই ল্যাপটপ যদি নিতে একেবারে ইচ্ছা হয় তাহলে সাজেস্ট করবো একেবারে রেজার ব্লেড নিয়ে নেন, তাহলে আর কোনো কথা নেই। ভাই বাপেরে কই দেবো জমিটার পিছা কিছুটা। আর সবাই যেহেতু কনফিউশন করতেছে এই জন্য আমি বললাম যে হ্যাঁ যদি কনফিউশন না হতে চান তাহলে নিয়ে নেন, রেজার ব্লেড নিয়ে নেন। ভালো বলছেন। ভূমি ভাইকে আমি শুধু এইটুকু বলবো যে আপনি বেঞ্চমার্ক, গিগ বেঞ্চ, তারপর হচ্ছে বেঞ্চমার্ক এইগুলোকে চেক করে নিন পারফরম্যান্সটা কেমন। ল্যাপটপ তো 3D এর জন্য সাজেশনই না, আপনি হ্যাঁ, এটা জানি। এটাই আমি বলতেছিলাম যে ল্যাপটপ তো কখনোই ইয়া হয় না। ভাই আমার দুইটা ল্যাপটপ আছে, একটা হলো ম্যাকবুক প্রো আর একটা হচ্ছে আসুস এর প্রো ম্যাকবুক, আর এটাও ম্যাকবুক, হ্যাঁ প্রোবুক এটাও। আমি যখন ক্লাস করা শুরু করি সব ক্লাস ঠিক ছিল, শুধুমাত্র যখনই স্যারের ক্লাস রেগুলার ক্লাস অফ করে মার্বুলাইসে পাঠাইলো, বিশ্বাস করবেন না একটা সপ্তাহ যাবত আমি মনে হয় কাঁদছি, কোনো কাজ করতে পারি না। ভাই আমার স্যারের হয়তো মনে আছে কিনা জানি না, আমি ফার্স্ট ক্লাসেই আমার এই ম্যাকের কথা বলছিলাম, এরপরে যখন দেখি এটা হয় না, এরপরে আমি একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। এটা একটা মানে ড্রব্যাকের একটা কারণ ছিল আমার ওই সময়। আরে কারণ দেখেন ওটার সময় অ্যাকচুয়ালি ওইটা মাত্র কিনছি আমি খুব মোটিভেশন নিয়ে 3D ক্লাস করতে গেছি, যাওয়ার পর স্যার বলে যে থামস ডাউন, কি করব। স্যার অ্যাকচুয়ালি প্রথম দিন থেকেই বলে দিয়েছে যে আপনাদের পিসি লাগবে। যাই হোক, পরে অনেক কষ্ট করে মার্বেলার ডিজাইনারের ক্লাস করে কিছু বুঝলাম না, মানে কাজ করতে পারতেছিলাম না ল্যাপটপ অনেক হাই কনফিগারেশনের হলেও মার্বেলার ডিজাইনার তো জিপিইউ ছাড়া বেস্ট। আপনি তো মানে ব্যাচ চলাকালীন সময়ে আপনার ভালো পিসিটা নিলেন না? স্যার ওই যে মার্বেলার ক্লাস তো আমি করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি না, কিন্তু আপনার ব্যাচের আরো কয়েকজন করতে পারে নাই, সম্ভবত রায়হান সাহেবও করতে পারে নাই। আমাদের প্রায় 4 থেকে 5 জনই আমরা করতেই পারিনি কিছু। তারপরে এক মাসের মতন লাগছে, আমি একেবারে নতুন পিসি পরে নিয়ে নিছি। যে কাজ করব, যেহেতু কাজের মতন জিনিস না হলে তো সমস্যা। সেটাই কি ঘুরে ফিরে খুঁটি বাঁধতে হবে, আর কোন জায়গায় মুভ করার ওয়ে থাকবে না। যে একটা মডেল আজকে যেটা শেষ করছে এটার জায়গা হইছে 36 জিবি। জিব্রাশের ফাইলে মাশাআল্লাহ 30 জিবি। 36 জিবি জিব্রাশ প্লাস মায়া দুইটা মিলে। আচ্ছা আচ্ছা। জিব্রাশ তো মায়া ফাইলের তো মানে বড় হওয়ার কথা না। বড় হয় না। জিব্রাশ ডেটা আপনার পিসি সম্পর্কে কিছু বলেন আমাদের, আমরা একটু শুনি। আরিফ ভাই, হ্যাঁ আপনার পিসি সম্পর্কে কিছু বলেন, আমরা একটু শুনি। পিসি ভাই আমি একেবারে স্যারের সাথে কথা বলছি, অনেকবার কথা বলে স্যার সাজেশন দিছে, পরে ফাইনালি যখন কিনতে গেছি স্যারকে আমি পাইনি, এটা হচ্ছে ব্যাড লাক ছিল। তারপর আবার গুড লাকও আছে, আমাদের ব্যাচে একজন অনেক সিনিয়র পাবলিক আছে আসিফ ভাই, যাই হোক উনি তারপরে সাজেশন করে খুব ভালো একটা পিসি নিয়ে নিই। আর পিসি কিনতে গিয়েও অনেক কাহিনী, বাজেট নিয়ে গেছিলাম 1,20,000 টাকা, ওখানে বসে আবার মেশের কাছ থেকে হাওলাত টাওলাত লয়ে আরো 40,000 টাকা লাগায় পরে ইন টোটাল 1,75,000 মতন পড়ছে ওই জায়গায় বসে। এই হচ্ছে কাহিনী। কনফিগারের ছবি তুলে আপনারা দিয়ে একেবারে এত আর মুখে একটু বলেন না ভাই, শুনি। তাহলে স্যার আমি একটু আপনারে প্যারা দিব, কিন্তু স্যার আমার হচ্ছে 2 বাজেট আছে, আমি ইনশাআল্লাহ দেখি নেক্সট মান্থের ফার্স্ট উইক ইনশাআল্লাহ স্যার সময় দিয়ে দেব। ভূমি ভাই এতক্ষণ তো কথা শুনলাম, একটা কথা বলি ভাই, জি ভাই। যাই করেন ল্যাপটপটা অ্যাভয়েড করুন। হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপ করতে হবে। না আসলে ব্যাপারটা কি, ল্যাপটপটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমি খুব ট্রাভেলিং পছন্দ করি, চিন্তা করছিলাম যে যাব, কিন্তু ট্রাভেল লাইফটা গিয়ে পাহাড়ের উপরে বসে বসে হচ্ছে পাহাড়ের মডেলটা মডেলিং করব। বনিন স্যারের মতো, বনিন স্যার ইয়াতে বসে বসে সমুদ্র সৈকতে বসে বসে মডেলিং করে। কোডিং লাইফটা অনেকটা এইভাবেই গেছে আমার, আমি প্রচুর ঘুরছি আর হচ্ছে রাতের বেলা ভাই কোডিং এর জন্য তার পিসি রে কোডিং এর জন্য ল্যাপটপ ইজ এনাফ, মোর দেন এনাফ। নোটবুক। আর কথা হলো 1660 Ti, এটা অ্যাভয়েড করেন, এটা আপনার লো বাজেটের, কিন্তু এই 3D এর জন্য আমার মতে না ওটা ল্যাপটপের জন্য ছিল আর কি, ল্যাপটপ আমি এই পর্যন্ত পিসি তে যাও পারফরম্যান্স ভালো, আমি পিসি তে কিন্তু 1660 Ti 1660 ভালো ইউজ করতেছি। জি স্যার আমি জানি 1660 Ti পিসির জন্য যাওয়া ভালো, কিন্তু ল্যাপটপে এটা একদম। তবে পার্সোনালি আমি হচ্ছে আমার অফিসের যে পিসি বানিয়েছিলাম ওটা তো 180 ইউজ করা,
1080 বেস্ট মানে রেন্ডারের জন্য বস। রাইট, 1080 Ti রেন্ডারের জন্য বস। এটার উপরে লুমিয়ন আসলে যে ইউজ করি ওটা তো একদম সুপার। মানে এটার বস, এটার 2080 Ti হারাইতে পারে, এখনো রেন্ডারে টপ ক্লাসে আছে। 4টা 1080 Ti দেওয়া মানে হলো গিয়ে মানে এটা পুরো কাঁপায় ফেলা। ও আমার কনফিগারেশনের ফার্স্টেরটা হচ্ছে Core i9 Core i9 8th জেনারেশন কে প্রসেসর? আপনি এবারে লেটেস্ট যেটা আছে না 9th জেন জেনারেশন Core 9th i9 9 জেনারেশন। কোনটা এক্সিটা 67000 টাকারটা নাকি নরমাল? না 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 45000 টাকারটা কে সিরিজের। আমি ক্লাসে ভর্তি হওয়ার পর ওইটা কিনছি আমার i7 সেল করে। আমার কাছে স্যার আমি একটা সাজেশন চাচ্ছি, আমি একটা পিসি বানাতে চাচ্ছিলাম যে AMD এর সবকিছু দিয়ে, মানে প্রসেসর একদম বেস প্রসেসরটাও AMD, ধরা খাবেন। মানে আমি যদি 3 ইউজ করি অথবা রাইজেন ভালো নাকি 3 কোনো লাভ নাই। কোনো লাভ নাই, ধরা খাবেন ভাই। সিরিয়াস ধরা খাবেন, সিরিয়াস। ফার্স্টেই ধরা। বলেন কি? হ্যাঁ ভাই। এই তো মানে মাল্টিকোর প্রসেসর দেখে জিনিসটা নিয়ে একটু ভাবতেছি। মানে ওরা থ্রেড টিপার হ্যান ত্যান বহুত কিছু বলবে। জি স্যার, সবচেয়ে কাজ বড় হবে। বিষয় হচ্ছে আমার মনে হয় যে রাইজান যেই পরিমাণ মার্কেটিং করে উইন্ডোজ এই পর্যন্ত ওই পরিমাণ মার্কেটিং করতে পারে না। এমডি প্রচুর টাকা খরচ করতেছে বলে আর ইন্টেল প্রচুর টাকা খরচ করতেছে ব্র্যান্ড। আমি এই জন্য মানে স্যারের কাছ থেকে সাজেশনটা নিচ্ছি, কারণ হচ্ছে স্যার তো এই জিনিসগুলো ইউজ করতেছেন আপনাদের অফিসে। আমাদের অফিসে হচ্ছে মানে কি বলে আমাদের একটা ল্যাব পুরোটাই ছিল হচ্ছে রাইজান দিয়ে বানানো এবং অবস্থা খারাপ। রাইজেনের গেমিং পারফরম্যান্স ভালো, এটা মানতে হবে, বাট এই 3D রেন্ডার এই জগতে আসলে আপনার ইন্টেল বেস্ট। তাও গেমের ক্ষেত্রে ইন্টেল, আমি তো সুপার পারফরম্যান্স পাই বলার বাইরে। স্যারেও তো ইন্টেল চালায়। হ্যাঁ, আপনি কি ইন্টেল চালাচ্ছেন? জি স্যার, Core i9 ডাবল। তাইলে আমার প্ল্যান চেঞ্জ। আমি তো ভাবতেছিলাম ওকে, এখানকার স্যার ওই দুই জায়গা কি ফাঁকাই থাকবে? এটা রাখলাম কেন, মানে পরবর্তীতে এখান থেকে এক একটা এজ সিলেক্ট করে এই এজ গুলোকে কনভার্ট করে দিব হচ্ছে আপনার নার্ভ কার্ভে, আর নার্ভ কার্ভ গুলোকে আবার হচ্ছে ওই কি বলে এক্স জেনের হেয়ারের সাথে কানেক্ট করে দিব। এই জন্য হচ্ছে এইভাবে কাজটা করলাম। খুশি হলাম স্যার শুনে, একজন দেখবো। ও না না না, জি স্যার। স্যার এটা ভালো ছিল। ও না না, একটা গান আছে না, ও না না না, ওরকম হয়ে গেছে। স্যারে তো এখন মুখ দিয়ে বইলা ফেলছে, এখন তো স্যার জি স্যার। সবাই মিলে যে কি ধরাটা ধরবো। আচ্ছা এখানে কি হচ্ছে ও তো দাড়িটারি নেই না? না স্যার, ফ্রেশ স্যার নাই চুল আছে। চুল স্যার ঝাঁকড়া চুলের অধিকারী। না না, এটা ওর ওই কালো দিয়ে চুল থাকে না, পিছনের চুল। ক্যাপটা খুললেই বুঝবেন চুল আছে না নাই। ক্যাপটা খুললে ওরকম পাকলা, নিচে চুল আছে উপরে চুল নেই। আরে ফটো করতে দেখেন না, ফটো তো মাথার উপরে চুল নাই, নিচে চুল আছে। 3D মডেলিংটাকে না ফিল করতে হয়। 3D মডেলিংটা আসলে একবার ফিল করে ফেললে মনে হবে যে না সবই সহজ। যতদিন পর্যন্ত ফিলিংসটা না আসবে ততদিন পর্যন্ত একটু ভয় লাগতে থাকবে। করা যায়, কিন্তু স্যার একটা কাজ একবারে করলে স্যার করা যায়, ভাঙ্গে ভাঙ্গে করতে গেলে অনেক ঝামেলা, করার ইচ্ছা করে। এই দেখেন আমি গত 13 দিন আগে এই ক্যারেক্টার শুরু করেছি। আজকে আমি মানে ভিডিও করছিলাম, তো রেডিটা করতেছিলাম এটার ভিডিওটা, তো করতে গিয়ে দেখলাম এই ক্যারেক্টারের শুরু ছিল হচ্ছে 13 দিন আগে। তো তারপরেও যে ভাগ্যিস ঠিক আছে, ক্যারেক্টার যেটা করতেছিলাম ওইটাই দাঁড়াচ্ছে। এই একটা শান্তির বিষয়। স্যার বলেন, আপনার জাহাজের খবর? আমার জাহাজ তো আর পাল উঠাই নাই। আদার ব্যাপারে জাহাজের খবর নেন কেন?
কি অবস্থা বলে যদি না নেয় ভাই তাহলে প্লাস্টিকের মাল আসবে না ট্রিটমেন্ট কবে হবে একরাম ভাই বুঝে না ফুকু স্যার জি বলেন এখনো ফ্যামিলির কাছ থেকে শাসন কেমন খান? না তেমন না মোটামুটি না না একদম আসলে বেশি খাওয়ার কথা স্যার। আঙ্কেল আন্টি দুজনেই তো আছে না স্যার? হ্যাঁ, না আসলে মানে এই ধরনের কোনো বিষয়ই নাই, কারণ মানে ঘটনা হচ্ছে আমি আসলে আমার জগতের মানুষ তো, এই জগতের সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই। অনেক দূরে চিন্তা করলে দেখা যায় স্যার মানে একটু অবাক লাগে। যেমন মানে আপনি অদূর ভবিষ্যতে যখন 20-25 বছর পর বিয়ে শাদী করবেন তখন 20-25 বছর পর বিয়ে শাদী করবে? ঠিক আছে। আর যে মানে যেভাবে কাজ শুরু করছে ডানেও তাকায় না বায়েও তাকায় না উপরে নিচে কোথাও তাকায় না। তাই আনুমানিক একটা চিন্তা ভাবনা করলাম যে হয়তো 20-25 বছর। 20-25 বছর। সরি স্যার জোকস করলাম। না না ইটস ওকে। স্যার একটু কাজের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে আমাদের তো মাথার জন্য মাথার ম্যাশ ছিলই, ওখান থেকে কি এক্সচেঞ্জের করা যেত না যে আমরা এক্সট্রা করে চুলের জন্য আরেকটা ম্যাশ প্লেন ম্যাশ রেডি করে? এটা হচ্ছে কি আর্টিস্টিক চুল, আর হচ্ছে যে নরমাল চুল হইলে তো কোনো কথাই নেই, ওটা ঠিকই করা যায়। এটা একটু আর্টিস্টিক চুল তো, আগে হচ্ছে আমাকে গাইড তৈরি করে নিতে হবে হেয়ারের জন্য। এই যে ঢেউটা যেরকম হ্যাঁ হ্যাঁ, এই যে হেয়ারের যে ঢেউগুলো আছে বা ইয়াগুলো আছে, এটার জন্য গাইডটা তৈরি করে নিতে হয় আগে। আচ্ছা এখন হচ্ছে আমাকে এগুলো চাপাইতে হবে ধরে ধরে। মাথার সাথে লাগাই দিতে হবে নাকি? না লাগাইতে হবে না। এদিকে এটা ঠিক আছে, তারপরে এটা এই একটা আরিফ সাহেব আছেন নাকি? জি স্যার। আপনি কি গ্রাফিক্স ট্যাব ইউজ করতেছেন? হ্যাঁ স্যার, অবশ্যই মাস্ট। মাস্ট, হ্যাঁ মানে করছেন তো? আগে করতেন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। ওই আমাদের মানে বেঁচে থাকা অবস্থায় তো মনে হয় কি কেনার জন্য ইয়া করলেন নাকি? হ্যাঁ স্যার, ওই যে আমরা সব আপনি জিজ্ঞাসা করা বললে আপনি বললেন না যে জেব্রা শুরু করার আগে আপনারা ক্যাপ্টেনটা নিয়ে নেন। ও তখনই কিনে ফেলছিলেন আপনি? যে আমরা তখনই আমি আসিফ ভাই একসাথে অর্ডার করে পরে নিয়ে আসলাম। স্যার আমাদেরটা কবে কি বলবেন স্যার? আপনাদেরটা দাঁড়ান, আমাদের তো বলছিলেন দিবেন কি। আচ্ছা এখানে এই জায়গাটায় আর একটা ইয়া দিতে হবে। হ্যাঁ ক্যারেক্টারটা মজার ক্যারেক্টার হবে, মানে একদম ডিফারেন্ট ক্যারেক্টার। স্যার এটাতে কি এক্সজেন এর ম্যানুয়াল যে হেয়ারটা বানায় ওটা দেখাবেন?
এটাতে হচ্ছে ওই যে আপনার কি বলে গাইড ইউজ করে সেই গাইডগুলো কি হচ্ছে আপনার ইয়াতে কনভার্ট করব, মানে হেয়ারে কনভার্ট করব। আমি কিন্তু স্যার আপনার দেখানো টিউটোরিয়াল দিয়ে আমি এই যে এক্সজেনে কাজ করতেছি। এক্সজেনে আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে এখন কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, না ওইটাই পাইপলাইন। আর এখানে যে হেয়ার হবে এটা কিন্তু ডাইনামিক হেয়ার হবে না, নড়বে না, স্ট্যাটিক, বুঝতে পারছি। জাস্ট মডেলিং পারপাস এটা। একটা সেক্টর আছে না স্যার, একেবারে ধরে ধরে পাইপ একটা একটা করে লাগায় তারপরে কাজ করে। হ্যাঁ, বিরক্ত লাগে, মানে বুঝছেন আসলে করছি আমি কাজ এটা, কিন্তু মানে আসলে ধৈর্য একটা অনেক বড় বিষয়। অন্তত মানে এক্সজেনের উইক পার্ট 2 করতে গিয়ে আর ভালো লাগে না, মানে নাপিত নাপিত ফিল হয় একটা। আমি স্যার এই ফাইবার মেশ দিয়ে আমার মডেলিং করতে যত টাইম লাগছে এর অর্ধেক টাইম লাগছে হচ্ছে ফাইবার মেশ এই হেয়ার করতে। হ্যাঁ মানে ভয়ঙ্কর। কিন্তু এক্সজেনে আবার খুব দ্রুত করে ফেলছে। এক্সজেনে তো ফাস্ট হবে, কারণ এক্সজেনে তো হেয়ারের টুল মানে দেওয়াই আছে সুন্দর মতো। আমরা এই টোটালটা ধরলাম, ম্যাচ ডিসপ্লে রিভার্স করলাম। আচ্ছা স্মুথ সিলেকশনটা মজার জিনিস, মাঝে মাঝে খুব ভালো সাপোর্ট দেয়। স্যার বুড়ার চোখগুলো অনেক তীক্ষ্ণ। হ্যাঁ বুড়ার চোখগুলো অনেক অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ। হ্যাঁ মানে বুঝিনি তো, কেমন মরু এলাকায় ঘোরাঘুরি করে স্যার, হচ্ছে এরকম চোখ ছাড়া তো আর দেখবে না।
তারপরে ওই যে চিল, শুকনা গাছ শকুনের মতো। চাবাইতেছ, গাছের ডাল চাবাইতেছ। হ্যাঁ একদম ওটাই খানা খাদ্য। হ্যাঁ, এটা নাকি খাইলে আপনার খিদা কমাইতো। কি যেন একটা গাছের ডাল ওটা। পশু পাখির থেকে আসলে অনেক কিছু শেখার আছে। এই যে গাছপালা খেয়ে ওদের যে লাভ, তো মানুষ বুঝবে না। স্যার হ্যাঁ বলেন। আমরা তো এই ক্যারেক্টার দিয়ে একটা স্টোরি করে ফেলবো না স্যার? হ্যাঁ আরো কিছু বলেন। না আপনি বলছেন তার অস্কারের মনোনয়নের দায়িত্বটা রুমি ভাইয়ের। না, স্যার ক্যারেক্টার হইলে ইনশাআল্লাহ হবে অস্কার। আর তো ওই জায়গাতে সরে আসছে স্যার, তো আপনাকে সবাই একটা স্টোরি চিন্তা করতে বলছিল, কেউ আর করেন নেই, এর লেগে সরে আসছে। না না না, ক্যারেক্টার এটা হয়ে গেলে এটা দিয়ে একটা স্টোরি হবে। আচ্ছা আচ্ছা, ফয়সাল সাহেব খুব খুশি হয়ে গেছে। স্যার আমি তো বুঝলামই না স্যার। হ্যাঁ আপনি কিছু বলেন। আমি তো বলেন বুঝলাম নাই। বুঝলাম না। লাগলো যে হাসিটা আপনি দিছেন। রাজন ভাই দিছে, রাজন ভাই। রাজন সাহেব এই লোকটা খালি হাসে ঠিকঠাক মতন, কাজ টাজ নাই। স্যার আসলে স্যার বলেন। এই হাসতে ভালো লাগে স্যার। কি কি নিজেও আমাদের হাসতে ভালো লাগে স্যার। নিজেও হাসি, সবাই হাসা, রাইট, গুড, এটা একটা ভালো স্বভাব। খুব জানতে ইচ্ছে করতেছে স্যার, কি মানে আগামী 5-10 বছর পর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আর আপনার ভবিষ্যৎ প্ল্যান কি স্যার 3D জগৎ নিয়ে স্যার? মরার আগে একটা নিজস্ব অ্যানিমেশন করা থাকবে, এটা হচ্ছে বিষয়, এবং যেটা নিয়ে মানুষ চর্চা করবে, যেটা মানুষের জন্য স্টাডি হবে, এই চিন্তা ভাবনাই করি আর কি। এখন দেখা যাক। জীবনের প্রাপ্তিটা তো সেখানেই স্যার। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে টার্গেট যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ অনেক রিসোর্স পায় না, সেই রিসোর্স গুলো তাদের কাছে পৌঁছায় দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। কারণ এই জায়গাটা, এই জায়গাতে রিসোর্সের কথা বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এক্সাম্পল রিসোর্সের কথা বলেন স্যার। এক্সাম্পল রিসোর্সের কথা বলতে কি, যেমন ধরেন এই যে ক্যারেক্টার মডেলিং এর প্রসেস, এটার যে পাইপলাইন, আর সবচেয়ে বড় বিষয়টা কি জানেন, মানে প্রত্যেকটা স্টুডিওর বা প্রত্যেকটা অ্যানিমেশনের হচ্ছে, স্যার এটা আমাদের সত্যি হয় মনে হয়। আচ্ছা, প্রত্যেকটা অ্যানিমেশনের হচ্ছে আপনার মূল বা মেইনই হচ্ছে সেই অ্যানিমেশনের পাইপলাইন। আর কোন স্টুডিওর একজন আর্টিস্টকে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই একটু যদি পাইপলাইনটা বুঝায় দেন, তখন সেই স্টুডিওর উনি মানে এমন ভাবে একটা ভাব করবে যাতে সে হচ্ছে কি একদম 7,000 ধন আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি আসলে মানে কেন এই বিষয়টার কথা বলছি, কারণ আমি এই জায়গায় ভুক্তভোগী। আমি যে পাইপলাইন মানে নিয়ে কাজ করি, সেই পাইপলাইনটা আমাকে জানতে আমার মনে হয় যদি পাইপলাইনটা আমাকে কেউ বুঝাই দিত আগে, তাহলে হচ্ছে আমার জন্য মানে অনেক টাইম আসলে বেঁচে যাইত, এবং আমি মানে সেই সময়টা ব্যবহার করে আসলে অন্য অনেক কিছু করতে পারতাম। তো এটাই পাই নাই। তো আমার টার্গেট যেটা, এই সময়টা যাতে মানুষ নষ্ট না করে, মানুষ যেই টাইমলাইন মানে পাইপলাইনটা বোঝার জন্য এত চেষ্টা করতেছে, সেই পাইপলাইনটা বোঝাটা, এটার জায়গাটায় আমি হেল্প করতে চাই সবাইকে। এটা হচ্ছে এই জায়গায় এই কথাটা বলছেন স্যার, আমি 2011 সাল থেকে স্যার 3D সম্বন্ধে জানি, 10-11 চিন্তা করেন। বিক্রম ভাই আমার কিন্তু ভাই মুখস্থ হয়ে যাইতেছে। এমন কোন মানে ইয়া নাই বাংলাদেশে যারা শিখায়, তাদেরকে আমি জানি না, তাদের কাজ সম্পর্কে মানে একটু ধারণা, কিন্তু স্যার আজ পর্যন্ত কোথাও কোনো কিছু পাইনি। লাস্টে আমি এই ক্রিয়েটিভিটিতেই আবার ইয়ে করছি, এর আগে একটা ইয়ে করছিলাম, ভালো লাগছে। এবং সবচেয়ে বড় বিষয়টা কি জানেন, মানুষের ট্রাস্ট কমে গেছে। মানুষ এটা ভাবে যে হচ্ছে এত জায়গায় গেছি, এত জাদ্রেল মানুষদের কাছে কেউ পাইপলাইন বোঝায় নাই, এখানে আসলে যে পাইপলাইন আসলে বুঝবো সেটা সিওরিটি কি? আমিও তো ভাবি নাই স্যার এভাবে যে আপনি এভাবে এত ডিটেইলি দেখাবেন এই ধরনের কিছু, আমি জীবনেও কল্পনা করিনি। থ্যাঙ্কস টু করোনা এই ব্যাপারটার জন্য, শুধুমাত্র এই ব্যাপারটার জন্য। মানে কি করোনা থ্যাঙ্কস কেন?
কিন্তু স্যার আগে থেকে স্যার ক্রেডিট অনেক আগে থেকেই স্যার স্যার আমাদেরকে বলছে এটাই। সময়টা না হলে আসতো না ভাই। এই যে স্যার যে একটা সময় নিয়ে আমাদের করাইতেছে, এটা ঠিক মানে একদিক থেকে এটা কিন্তু সত্য যে হচ্ছে করোনা এই হওয়ার সময়টা- কারণে হয়তো সময় পাওয়া যাচ্ছে প্রচুর। সময়টা পাইতেছে স্যারের, নাইলে এই সারাটা দিন আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস কইরা তারপর অনলাইনে আসা, এটা অনলাইনে তো আসা impossible হতো প্রায়। না, বিষয়টা হচ্ছে যে এই সময়টা বাস নিয়ে নিত জ্যামে। সেটাই, জি স্যার। বাস জার্নি করার পর স্যার আসলে শরীরে থাকে না কিছু, একটা ঘুম খুব বেশি প্রয়োজন হয়ে যায়। আমি তো স্যার প্রথম যখন শুরু করছে ক্রিয়েটিভিটি এই যে 3D, তখন আমি নক করছিলাম স্যার। আমি বলছি ইভিনিং কোনো ক্লাস আছে কিনা, আমার বলছে যে স্যার সেই স্যার আসে টঙ্গী থেকে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, ইভিনিং কোনো ক্লাস নেই। হ্যাঁ, প্রথম বেসিক থেকে আমি কথা বলছিলাম 1 বছর আগে। এখন তো আমি ফ্যামিলির সাথে থাকি, মানে একটা সময় হচ্ছে ব্যাচেলার হিসেবে আলাদা থাকতাম আর কি। তো ওই সময়টাতে হচ্ছে আমি ইভিনিং ক্লাস নিতাম। তার আগে স্যার, যখন কথা হচ্ছে তখন তখন কোথায় থাকতেন স্যার? যাত্রাবাড়ি। আমার ঘরের কাছে স্যার, আমার ঘরের কাছে। না নাই, এখন আর নাই। স্যার, আমি আপনারা কিন্তু খুব আপনি আর আরিফ সাহেব মনে হয় কাছাকাছি এলাকায় না? আরিফ ভাই কোথায় থাকে জানি না তো, আরিফ ভাই মনে হয় ফোনে কথা বলতেছে। যাত্রাবাড়ি আরিফ ভাই সম্ভবত ইয়েতে, আমাকে মনে হয় বলছিলেন যে বাচ্চার দিকে কোথায়। আচ্ছা আচ্ছা, পাড্ডার দিকে। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? জি জি। আমি কিন্তু স্যার সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন কিন্তু স্যার এটা নিয়ে বসে আছি। আমাকে কিন্তু ছেড়ে দিয়েন না স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ হবে, পৌঁছে যাবেন। তো কেউ স্যার স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আপনার আব্বা আম্মা আপনি বললেন যে আপনার গ্রামের হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে আছে। আপনি বললেন না যে আপনার আব্বা আম্মা আপনার গ্রামের বাড়িতে আছে? আমার গ্রামের বাড়িতে না তো। না তো, ঢাকায় থাকে। তো তারা কি সবাই এখন ঢাকাতেই আছে? হ্যাঁ, আমার সারা জীবনই আমরা সবাই ঢাকায়, মানে না না, এর আগে একবার বলছিলেন যে স্যার ওনারা এখন গ্রামে আছে। না স্যার না, না। বলছে যে লাইফে খুব কম টাইমে গ্রামে গ্রামের যাওয়া বাড়ি কম গেছে, এটা বলবো। অনেক। আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে ভুল করে ফেলছি, ভুলে ফেলছি। আর নূর ভাই আপনার কথা অনেক আস্তে আসতেছে, মনে হইতেছে অনেক দূর থেকে কথা বলতেছে। অনেক আস্তে আস্তে তো। এটা কেন হচ্ছে? স্যারের গ্রামের পাশে আছি। কোথায়? উত্তরায়? না না, স্যারের গ্রামের পাশে। গ্রামের পাশে কি সিরাজগঞ্জ? হ্যাঁ আপনার বাড়ি কি সিরাজগঞ্জ ভাই? হ্যাঁ। সিরাজগঞ্জ কোন জায়গায়? বেলকুচি। আসসালামু আলাইকুম স্যার, আপনি খালি কালো গেঞ্জি পরে আসেন কেন? কে কে এটা বলেন তো? নুসরাত ম্যাম। কে কে নুসরাত ম্যাম নাকি? হ্যাঁ হ্যাঁ, কই কিছু বলেন তো ম্যাম। না, ওইটা বলার পরে মাইক অফ করে দিছে সাথে সাথে। আর হ্যাকার হ্যাকার মইন ভাই। ভাই না, মনে হচ্ছে এটা নুসরাত ম্যামের ছিল। আচ্ছা আচ্ছা। কেউ একটু ভালো খেললে এটা আমাদের কমন ডায়লগ না ভাই? ওটা এই যে হ্যাকার 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 হ্যাঁ ভাই। কালো গেঞ্জি পরে আসি বলতে কি আমার সব মানে গেঞ্জি হচ্ছে কি বলে আপনার কালোই, এই কালো না মানে কালোর কাছাকাছি আর কি, নেভি ব্লু অথবা হচ্ছে একটু ডার্ক কালারই পরি। রুমি ভাই আপনি কিভাবে কার কাছ জানেন থেকে জানি এই শুনলাম কথাটা? এরকম একটা কিছু সেদিন। হ্যাঁ না, যে- স্যারকে অফিস টাইমে দেখা যায় শুধু আপনিও কি পাঞ্জাবি গেমস খেলেন নাকি? আর বাসায় দেখা যায় আমার ফুল স্ক্রিন বার্ন হয়ে টি-শার্ট গেছে পরা। বুঝছেন? কিভাবে এই গেমস খেলতে খেলতে? স্যারের খুব মানে কালো জিনিস মানে খুব বেশি পছন্দ বা ডার্ক টাইপের জিনিস? না স্যার, ওই নুসরাত ম্যাম বলছে ইটস নট মি, আমার মাইক অফ। এই এই মানুষটা কে তাহলে? স্যার ওই দিন এই একটা সময় থাকলে প্রকাশ করেন কে? সম্ভবত সেদিন যে একটা বাচ্চা আসছিল মনে হয় ওই বাচ্চাটাই।
বাচ্চা তো অবশ্যই না, মেয়ে তো বাচ্চাটা কে স্যার সেদিন যে আসলো? রাজন ভাই বলবে ওই দিন যে বাচ্চাটা ছিল বাচ্চাটা মা। আরে ভাই আমি ওই কথা বলি না, শুধু শুধু ঝগড়া লাগাইতেছে।